পরের কোশ্চেন কি বলেছে, কি বার করতে বলেছে? রেট অফ ফর্মেশন অফ সি। রেট অফ ফর্মেশন অফ সি, রেট অফ ফর্মেশন অফ সি এর এক্সপ্রেশনটা কি ছিল বেসিক্যালি? রেট অফ ফর্মেশন অফ সি এর এক্সপ্রেশন হচ্ছে বেসিক্যালি ডিসি ডিটি। এইটা হচ্ছে রেট অফ ফর্মেশন অফ সি এর এক্সপ্রেশন। তাহলে আমাদের বার করতে হবে কি ভাই? রেট অফ ফর্মেশন অফ সি, মানে আমাদের শুধু প্লাস ডিসিডিটির পার্টটা বার করতে হবে। তাহলে 3 নম্বর কোশ্চেন আমরা যাচ্ছি। তাহলে ডিসিডিটির ভ্যালুটা কত হবে? তাহলে ডিসিডিটির ভ্যালুটা কত বার করব? তাহলে আমরা বার করছি প্লাস ডিসিডিটি। তাহলে প্লাস ডিসিডিটি ইকুয়ালস টু কত হবে? রেট ইনটু 3। তাহলে হয়ে যাবে কত? রেট ইনটু 3। দেখতেই পাচ্ছি ভাই, তিনটে দিকে চলে আসবে, রেট ইনটু 3। তাহলে অ্যানসার কত আসলো? 3/2 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোলারিটি সেকেন্ড ইনভার্স। 3/2 মানে 1.5, সেগুলো তুই করবি, সেগুলো আমার দায়িত্ব নয়, বুঝা গেল? তাহলে এটা কত আসছে? রেট অফ ফর্মেশন অফ সি। তাহলে কত আসছে? প্লাস ডিসিডিটি, বেসিক্যালি ওটা এক্সপ্রেশন ছিল। তাহলে বার করতে হবে প্লাস ডিসিডিটির ভ্যালুটা। প্লাস ডিসিডিটির ভ্যালু কত আসলো? 3/2 ইনটু 10 টু দি পাওয়ার -2 মোলারিটি সেকেন্ড ইনভার্স। বুঝা গেছে? তাহলে বুঝতে পারলাম কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা কত ছিল? কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা কত ছিল? 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -2। এক্স্যাক্টলি ভাই 1 আর 2 এর অ্যানসার আমাদের সেমই আছে। চল আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 1 করলাম। পরের কোশ্চেন তুই লেখ খাতার মধ্যে। In Haber's process, in Haber's process, in Haber's process, কমাতে লিখছিস the rate of formation of ammonia. In Haber's process, the rate of formation of ammonia (9.6 into 10 to the power -3), 9.6 into 10 to the power -3 রেটের ইউনিট কি হয়? রেটের ইউনিট কি হয়? মোলারিটি টাইম ইনভার্স। ঠিক আছে, যদি লাইট ইয়ার বলতো তাহলে লাইট ইয়ার লিখতাম, যা বলতো। ঠিক আছে, তাহলে ফর্মেশন ইজ অ্যামোনিয়া ইজ 9.6 into 10 to the power -3 মোলারিটি সেকেন্ড ইনভার্স। মোলারিটি সেকেন্ড ইনভার্স ফুল স্টপ দিয়ে লিখছিস। ক্যালকুলেট ফার্স্ট কোশ্চেন, ইউনিটটা তুই কিন্তু কোশ্চেনের মধ্যে লিখলি মোলারিটি সেকেন্ড ইনভার্স। ক্যালকুলেট ফার্স্ট কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। ক্যালকুলেট বলে ফার্স্ট কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। আর সেকেন্ড কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন। কমার ডিসকভারি কি জন্য হয়েছে তুই মনে হয় জানিস, সেটা তুই ইউজ করবি। ঠিক আছে, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন আর সেকেন্ড কোশ্চেন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন। তোকে বার করতে হবে এই জিনিসটা, কোশ্চেন আমাদের ডেটা দেওয়া আছে। ওকে, চল শুরু করে দে করা। হেবার্স প্রসেসের ইকুয়েশন ভাই তুই ছোটবেলায় পড়েছিলি, তোর মনে আছে। হেবার্স প্রসেস তোর মনেই আছে, ও সারা জীবন তোর মনে থাকবে। নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিঅ্যাকশনে অ্যামোনিয়ার ফর্মেশনের রিঅ্যাকশন হচ্ছে আমাদের হেবার্স প্রসেস। এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল মেথড, করে তুই ব্যালেন্স করে ফেল। N2 আর H2 রিঅ্যাকশন আমাদের ফর্ম হচ্ছে NH3, রিঅ্যাকশন লিখে আমরা করে ফেললাম ব্যালেন্স। হয়েছে? তারপরে তুই রেটের এক্সপ্রেশনটা লিখে ফেল। রেটের এক্সপ্রেশনটা ওই ওভারঅল যেভাবে লিখছিলাম সেভাবে লিখে ফেল। রেট ইকুয়ালস টু N2 রেসপেক্টে, H2 রেসপেক্টে, অ্যাজ ওয়েল অ্যাজ NH3 রেসপেক্টে। তিনজনের রেসপেক্টে তুই রেটের এক্সপ্রেশন লিখে ফেল খাতার মধ্যে। N2 রেসপেক্টে, H2 রেসপেক্টে, অ্যাজ ওয়েল অ্যাজ NH3 রেসপেক্টে লিখে ফেললাম রেটের এক্সপ্রেশন। তাহলে রেট ইকুয়ালস টু লিখছি আমরা, সবার ফার্স্টে ইকুয়েশন করলাম ব্যালেন্স। আমাদের ইকুয়েশনটা হয়ে গেল N2 + 3H2 অ্যারো দিয়ে 2NH3 হয়ে গেল আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। 1 না লিখলেও চলে, 1 আর লিখছি না। তাহলে রেট ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে -dN2 dt। ব্র্যাকেটের মধ্যে আমরা N2 যেভাবে লিখে সেভাবে লিখলাম, -dN2 dt ইকুয়ালস টু, কারণ এটা আমাদের রিঅ্যাকট্যান্ট ক্ষেত্রে, তাহলে -dN2 dt ইকুয়ালস টু H2 রেসপেক্টে। তাহলে বল এখানে কি হবে? ইকুয়ালস টু বললে তারপরে কি লিখবো? H2 রেসপেক্টে লিখলে কি লিখবো বল? -1/3 dH2 dt। তাহলে লিখলাম dH2 dt ইকুয়ালস টু NH3 রেসপেক্টে কি লিখবো বল এখানে? তাহলে 1/2 d dNH3 dt। তাহলে এটা হচ্ছে আমাদের ভাই এক্সপ্রেশন। তাহলে এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা গেল। সবার ফার্স্টে কি বলেছে বলে, এর মধ্যে কি দেওয়া আছে? কি দেওয়া আছে ডেটা?
তাহলে আমাকে দেওয়া আছে হচ্ছে ভাই বেসিক্যালি রেট অফ ফরমেশন অফ NH3, তাই তো? রেট অফ ফরমেশন অফ NH3 মানে বেসিক্যালি কোন জিনিসটা ছিল, এই প্লাস DNH3টি। আমাকে এই ভ্যালুটা দেওয়া আছে, আমাকে বার করতে হবে তাহলে প্লাস DNH3টি, এটার ভ্যালুটা দিয়েছে কত, 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে এই ভ্যালুটা দেওয়া আছে 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ফার্স্ট কোশ্চেন আমাকে বার করতে হবে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন মানে কোন পার্টটা বার করতে হবে? আরে ভাই এখানে তো -DN2dt বার করতে হবে, এখানে তো কোনো কোএফিসিয়েন্টের পার্টই নেই। তাহলে -DN2dt টাই হচ্ছে আমাদের রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার কত আসছে? হাফ অফ ওই যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা। ঠিক আছে, তাহলে আমরা ভাই কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার পেয়ে যাচ্ছি -DN2dt, এটা ইকুয়ালস টু কত হচ্ছে, হাফ ইনটু এই ভ্যালুটা। হাফ ইনটু এই ভ্যালুটা কত কোশ্চেনে দেওয়া আছে 9.6 ইনটু 10 টু দি পাওয়ার -3। তারপর তুই 4.8 হবে, ওগুলো তুই করবি, ঠিক আছে, ওটা আমি এখন করছি না। তাহলে রেট যখন লিখছি, রেটের যখন আমরা ভ্যালু বার করছি, ইউনিট ছাড়া রেটের ভ্যালু লিখলে কিন্তু ভাই তোর মানে হাফ নাম্বার পাবি, বুঝা গেছে? আগের কোশ্চেন গুলো যেমন তুই ভাই বার করেছিলি হচ্ছে কার ভ্যালু, রেটের ভ্যালু গুলো বার করেছিলি না, রেট অফ ফরমেশন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, ওখানে প্রত্যেকটা অ্যান্সারের পাশাপাশি তোকে ইউনিট গুলো লিখতে হবে। রেটের ইউনিট গুলো যদি না লিখিস পরীক্ষার সময়, তাহলে হাফ নাম্বার পাবি, বুঝা গেছে? মানে 2 নাম্বার থাকলে তুই 1 নাম্বার পাবি, 1 নাম্বার থাকলে হাফ নাম্বার পাবি, হাফ নাম্বার থাকলে 0.25, 0 মার্কস থাকলে কোনো নাম্বারই পাবি না, বুঝা গেল? তাহলে আগের কোশ্চেনের প্রত্যেকটাতে ভাই তুই পাশাপাশি ইউনিট গুলো দিয়ে দে, আগের কোশ্চেনের প্রত্যেকটা অ্যান্সারের পাশাপাশি তুই ইউনিট গুলো দিয়ে দে, একটা ইউনিট লিখে পাশে কমা কমা দিয়ে দে, তাহলেই আমাদের হবে। আগের কোশ্চেনে আমরা যেটা করেছিলাম, প্রত্যেকটার পাশাপাশি ভ্যালুগুলোর পাশাপাশি তুই ইউনিট লিখে দিবি, ইউনিট লিখে কমা কমা দিয়ে দে। কারণ এতবার করে বলার পরেও ভাই পরীক্ষাতে গিয়ে, স্কুলের এক্সামে গিয়ে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট এই ভুলগুলো করে আসবে। এই কারণে খাতার মধ্যে বারবার করে করতে বলছি, ঠিক আছে? তোর মাথার মধ্যে থাকবে না, বিশ্বাস কর। যাই হোক চল ভাই, 1 নাম্বার কোশ্চেন বেরিয়ে গেছে। 2 নাম্বার কোশ্চেন কি বার করতে বলেছে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন বার করতে বলেছে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন মানে তুই বার করবে খাতার মধ্যে। চলো এক্স্যাক্টলি, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন মানে বার করছি এখান থেকে -DH2dt। তাহলে -DH2dt বার করতে হবে। তাহলে -DH2 কিভাবে বার করবো? যে কোনো একটাকে ভাই, যে কোনো একটা ইকুয়েশন ধরে করলে আমাদের হয়ে যাবে। তাহলে -DH2dt বার করছি, -DH2dt ইকুয়ালস টু আমাদের হয়ে গেল, আমি যদি ভাই এটার সাথে 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেও আমাদের অ্যান্সার আসবে, আমরা যদি ভাই ওটার সাথে ওটা নিয়ে খেলি তাহলেও আমাদের অ্যান্সার আসবে। তাহলে আমি -DN2 ঠিক আগের কোশ্চেনটাতেই বার করেছিলাম, তাহলে আমি আগের কোশ্চেনে -DN2 বার করেছি, আমি দেখতে পাচ্ছি ভাই এটা ইকুয়ালস টু এই জিনিসটা। তাহলে আমাদের -DH2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1/3 ইনটু এই ভ্যালুটা, সরি 3 ইনটু এই ভ্যালুটা। তাহলে 3 ইনটু ঠিক আগের কোশ্চেনের অ্যান্সারটা, 3 ইনটু এটা তো সাইড চেঞ্জ করে এদিকে চলে আসছে। তাহলে কত হলো, 3 ইনটু 9.6 ডিভাইডেড বাই 2 ইনটু 10 টু দি পাওয়ার -3। তারপরে ভাই তুই অঙ্ক করলি 14 পয়েন্ট যা আসছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝা গেছে? 14.3 ইনটু 10 টু দি পাওয়ার -3 উইথ ইউনিট। তাহলে এতক্ষণ আমরা বার করলাম হচ্ছে কি বেসিক্যালি একটা রিঅ্যাকশনের রেট, ওভারঅল রেট আমরা বার করতে পারবো। তাহলে এতক্ষণ যে রেটগুলো বার করছিলাম ভাই, দেখ আমরা নাইট্রোজেনের টার্মে কোশ্চেনগুলো আমাকে তাই দিয়েছে, নাইট্রোজেনের টার্মে, হাইড্রোজেনের টার্মে, অ্যামোনিয়ার টার্মে, অ্যাজ ওয়েল এজ এই প্রত্যেকটা কোশ্চেন আমাকে ভাই ওভারঅল রেটও বার করতে দিতে পারে। ওভারঅল রেট তো আমি দেখতেই পাচ্ছি ভাই, ইকুয়েশন থেকে আমি বার করবো। এত ক্লিয়ার? চল বুঝতে পারলাম, এই ছিল হচ্ছে আমাদের ইকুয়েশনের পর রেট বার করার টেকনিক। এখন এই যে রেটটা আমরা বার করেছি, এই রেটটা আমরা কোন কাজে লাগাবো? এই একটা রিঅ্যাকশনের রেট আমরা কোন কাজে লাগাবো? আমরা বুঝতেই পারি ভাই একটা গাড়ি কোন স্পিডে চলছে, এই ইনফরমেশন আমাদের কোনো কাজে লাগে কি আদৌ, বল? একটা গাড়ি কোন স্পিডে চলছে এই ইনফরমেশন কোনো কাজে লাগে তোর? তোর মনে হয় কোনো কাজে লাগে? অবশ্যই লাগে। তাহলে একটা রিঅ্যাকশন কোন স্পিডে হচ্ছে জানা তোর কাজে লাগবে ভাই, আমি বুঝতে পারবো ভাই প্রোডাক্টটা কতক্ষণে ফর্ম হতে পারে। তাহলে পার ইউনিট টাইমে কত অ্যামাউন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে তাকে আমরা এই রেটের ইনফরমেশন দিয়ে কাজে লাগাতে পারি। এত টাইমে এত ইউনিট কনসেন্ট্রেশন আমাদের চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে ভাই রিঅ্যাকশনটা কিভাবে হচ্ছে, কত টাইমে আমাদের কি চেঞ্জ হচ্ছে। একটা রিঅ্যাকশনের রেট সাপোজ আমার 10 ইউনিট, আরেকটা রিঅ্যাকশনের রেট আমার 100 ইউনিট, তাহলে কোন রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে আমার, কোন রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে? তাকিয়ে থাক আমার দিকে, আমি তাকিয়ে থাকবো তোর দিকে। একটা রিঅ্যাকশনের রেট 100 ইউনিট, একটা রিঅ্যাকশনের রেট 10 ইউনিট, কোন রিঅ্যাকশনটা ফাস্ট হচ্ছে? কোনটা? 10 ইউনিট। দারুন। একটা রিঅ্যাকশন হচ্ছে 100, একটা গাড়ি যাচ্ছে ভাই 100 কিলোমিটার পার সেকেন্ড, আর একটা গাড়ি যাচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড, কোন গাড়িটা ফাস্ট যাচ্ছে? তুই আমাকে অ্যান্সার দিবে যে 10 কিলোমিটার পার সেকেন্ডটা ফাস্ট যাচ্ছে। সাবাস, ওকে চল খাতা হেডিং দে, লেখ রেট ইকুয়েশন এন্ড রেট ল। খাতা হেডিং দে রেট ইকুয়েশন এন্ড রেট ল। rate equation and rate law. Rate equation and rate law.
চল ভালো করে এবারে শুনবি ভাই, রেট ইকুয়েশন, রেট লে কতগুলোর মানে কি। ধর আমার কাছে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা আমরা বই থেকে নিচ্ছি। ইকুয়েশনটা এটা হচ্ছে N2O5 এর ডিকম্পোজিশন রিয়াকশন, ঠিক আছে। প্রোডাক্ট ফর্ম হচ্ছে NO2 প্লাস O2, N2O5 ভেঙে গিয়ে বানাচ্ছে NO2 প্লাস O2। এটা ব্যালেন্স করে বলতো ভাই কোন দিকে কি বসাবো, বল ব্যালেন্স কর, দেখে দেখে ব্যালেন্স কর, পারবি করতে। N2O5 ভেঙে বানাচ্ছে NO2 প্লাস O2, কোথায় 2NO2 হলে, তারপরে বল কোথায় কি বসাবো। ইকুয়েশন ব্যালেন্স করতে, ব্যালেন্স করে বল ভাই, তোকে তো ডি এন্ড ডব্লিউ অলরেডি ব্যালেন্স করা করা ইকুয়েশন মুখস্থ রাখছিস, ব্যালেন্স করে বল এটা কত হবে, কোন দিকে বল দেখি। টু N2O5 আর 4NO2 ম্যাচ করেছে, তাহলে ম্যাচ করে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্যালেন্সড ইকুয়েশনটা, তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখলাম। এইবারে ধর এই যে রিঅ্যাকশনটা আমরা লিখেছি, দেখি একটা রিঅ্যাকশনকে আমরা ক্লাস 11এও আমরা এরকম রিঅ্যাকশন লিখতাম। এবারে দেখ এই রিঅ্যাকশন গুলোকে আমরা ক্লাস 11 যখন লিখতাম, ফরওয়ার্ড ডাইরেকশন একটা রিঅ্যাকশন হতো, ব্যাকওয়ার্ড ডাইরেকশনের রিঅ্যাকশন হতো। দেখি আমরা ক্লাস 11 এ পড়েছিলাম যে এই রেট ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যদি আমাদের থাকতো, দেখি ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেটের এক্সপ্রেশন আমরা ক্লাস 11 এ কিভাবে করতাম। দেখবি এটার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট ইকুয়েশন আমরা ক্লাস 11 এইভাবে লিখেছিলাম, রেট ইকুয়ালস টু কে ইনটু, এদিকে তাকিয়ে তুই আপাতত দেখছিস, আপাতত কিচ্ছু টোকার কোনো দরকারই নেই। আমরা ক্লাস 11 এটা দেখবি লিখতাম এই ইকুয়েশনটা, রেট ফরওয়ার্ড রিঅ্যাকশনটা যদি আমাদের এরকম হয় তাহলে আমরা এভাবে লিখতাম রেট ইকুয়ালস টু কে ইনটু সামথিং, আমরা লিখেছিলাম কে ইনটু কি লিখতাম, আমরা লিখেছিলাম এই জিনিসটা। যদি ফরওয়ার্ড রিঅ্যাকশনের কথা বলি তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা রেট কনস্ট্যান্ট আমাদের ছিল কে, ক্লাস 11 এ করতাম। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের একটা রেট কনস্ট্যান্ট ছিল হচ্ছে কে টু, আমরা ক্লাস 11 এ করতাম এরকম K1 K2। তারপর আমরা করেছিলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট K1/K2, এরকম ক্লাস 11 এর পার্ট, সেই পার্ট আমি যাবো না যেহেতু আমাদের ওই পার্টটা নেই। আমি আজ তো একটু ক্লাস 11 এর পার্ট থেকে একটা জিনিস বলছি। ক্লাস 11 এ আমাদের ইকুয়েশন গুলো থাকতো রিভার্সেবল রিঅ্যাকশন। রিভার্সেবল রিঅ্যাকশন মানে কি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড রিঅ্যাকশনটার জন্য একটা রেট কনস্ট্যান্ট থাকতো, এটা ছিল হচ্ছে K1। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটার জন্য একটা থাকতো হচ্ছে K2, সেটা আমি আঁকলাম এইমাত্র এঁকেছিলাম। তো এখন ধর আমাদের এখন ক্লাস 12 এ যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো ধর ব্যাকওয়ার্ড নিয়ে আর ভাবতে হবে না, আমরা শুধু ফরওয়ার্ডটা নিয়েই ভাবছি। কারণ ফরওয়ার্ডটা বুঝলাম না, ব্যাকওয়ার্ডটাও বুঝতে পারবো, কারণ আমরা রিঅ্যাকশনটাকে ঘুরিয়ে দিলে আমাদের ভাই ওই পার্সপেক্টিভে চলে আসবে। খুব ভালো কথা। এখন ধর এই রিঅ্যাকশনটার মানে আমরা যেহেতু ফরওয়ার্ডটাই এখানে লিখেছি, ফরওয়ার্ড রিঅ্যাকশনটা সাপোজ রেট কনস্ট্যান্ট হচ্ছে আমাদের কে। তো রেট ইকুয়েশনটা মানে রেটটা আমরা কিভাবে লিখতাম, এইভাবে ক্লাসে আমি লিখেছিলাম। ফরওয়ার্ড এর যদি হয় তাহলে এই যে ফরওয়ার্ড রিঅ্যাকশনটা আমরা দেখছি, ফরওয়ার্ড রিঅ্যাকশনটা রেটের ইকুয়েশনটা আমাদের কিরকম হবে, রেট ইকুয়ালস টু কে ইনটু মানে ফরওয়ার্ড রিঅ্যাকশনটার কনস্ট্যান্ট ইনটু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, আর মাথায় উঠে যাবে কোনটা ভাই, কোএফিসিয়েন্টটা, ঠিক আছে। কোএফিসিয়েন্ট উঠে যাবে পাওয়ারে। এই জিনিসটা আমরা করেছিলাম কোথায়, ক্লাস 11 এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে, যেটা আমাদের এখনকার ক্লাস 12 এর পার্ট নয়। এটা আমরা করেছিলাম কোথায়, ক্লাস 11 ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তো যদি দেখার ইচ্ছা হয় তুই বাড়ি গিয়ে ক্লাস 11 এর খাতা উল্টে দেখবি, এটা আমরা করেছিলাম ক্লাস 11 এ। মানে আমরা এটা কি করতাম ক্লাস 11 এর মধ্যে এটা করতাম, সেটা না একটা ইকুয়েশনকে, এরকম ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনকে দেখে আমরা ভাবতাম যে তাহলে রেটটা কার উপরে ডিপেন্ড করবে। এবারে ভাই এক একটা রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু এক একটা টেম্পারেচার আমাদের ফিক্সডই হয়। রেট কনস্ট্যান্টের ভ্যালু পার্টিকুলার টেম্পারেচার আমাদের ফিক্সডই রয়েছে। ক্লাস 11 আমরা শুনেছিলাম রেট কনস্ট্যান্ট একমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এটা ক্লাস 11 এ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের পার্ট। রেট কনস্ট্যান্টের ভ্যালু কে এর ভ্যালু ডিপেন্ডস অনলি অন টেম্পারেচার। এবং এই ধরনের কোশ্চেন ক্লাস 11 এর পরীক্ষাতে আসতো যে রেট কনস্ট্যান্টের ভ্যালু কার কার উপর ডিপেন্ড করবে। এমসিকিউ এর কোশ্চেন চারখানা অপশন, কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেসার, আর চারটা কি যেটা থাকলো এরকম, একমাত্র টেম্পারেচার উপর ডিপেন্ড করতো রেট কনস্ট্যান্টের ভ্যালু। এগুলো ক্লাস 12 এর পার্ট নয়, আমি তোকে ক্লাস 11 বোঝাচ্ছি না কিন্তু এখন, আমি তোকে ক্লাস 11 এর ফ্যাক্টটা জাস্ট তোর কাছে বললাম। তাহলে রেট ইকুয়ালস ছিল কে ইনটু এইরকম ভাবে আমরা ইকুয়েশনটা লিখে দিতাম। এখন এই যে ইকুয়েশন আমরা লিখলাম, এই ইকুয়েশন আমরা কিভাবে লিখেছি, এই ইকুয়েশনটা আমরা লিখেছি হচ্ছে বেসিক্যালি থিওরিটিক্যালি। থিওরিটিক্যালি কিভাবে লিখলাম, আমাদের ভাই একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আছে, আমরা ইকুয়েশনটা দেখে সঙ্গে সঙ্গে লিখে দিলাম কি রেট ইকুয়ালস টু একটা রেট কনস্ট্যান্ট, তাহলে ফরওয়ার্ডটা রেট কনস্ট্যান্ট ভ্যালু হবে এক একটা রিঅ্যাকশনের ভাই এক একটা পার্টিকুলার টেম্পারেচারে কে এর ভ্যালু ফিক্সড। কে এর ভ্যালু কিভাবে কি ফিক্স হলো সেগুলো ক্লাস 11 এর গল্প, সেই পার্ট আমি এখন আর নেই। তাহলে রেট ইকুয়ালস টু কে ইনটু N2O5 এর কনসেন্ট্রেশন, মাথা হলো স্কয়ার, স্কয়ারটা কেন আসলো, কোএফিসিয়েন্ট আছে বলে এখানে। এটা হচ্ছে ক্লাস 11 এর পার্ট। এইবারে আমরা যাচ্ছি কোথায়, এখন এটাকে এক্সপেরিমেন্ট করে দেখব যে আদৌ কি ইকুয়েশনকে ফলো করছে। আমরা সেই এক্সপেরিমেন্ট কিভাবে করব, কে এর ভ্যালু ভাই আমাদের পার্টিকুলার টেম্পারেচারে ফিক্সড রয়েছে, এক একটা রিঅ্যাকশনের জন্য কে এর ভ্যালু আমাদের ফিক্সড। কে এর ভ্যালু কোথা থেকে পেলাম, সেগুলো আমরা ক্লাস 11 এর গ্রাফ থেকে পেতাম, সেই গ্রাফের পার্টে আমি যাবো না এখন। তাহলে আমাদের দেখ এটা ছিল ক্লাস 11 এর থিওরিটিক্যাল পার্ট ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, যেটা আমরা ইকুইলিব্রিয়ামে করেছিলাম।
এইবারে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো যে ভাই আদৌ কি রিয়াকশনটা এই ইকুয়েশনটাকে ফলো করে করে ভাই এগোচ্ছে। আমরা দেখবো এটা কিভাবে দেখবো। তার জন্য আমরা যেটা করতে হবে, সাপোজ আমি প্রথমে ইনিশিয়ালি ধর একটা রিয়াকশনের একটা N2O5 এর কনসেন্ট্রেশন ধর আমি মেজার করলাম। ধর N2O5 এর কনসেন্ট্রেশন ধর আমি ধর 10 দিয়ে স্টার্ট করেছিলাম। আমি যখন 10 দিয়ে স্টার্ট করেছিলাম, কে এর ভ্যালু আমি জানি, এটা হচ্ছে সাপোজ 10 এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমি একটা রেটের একটা ভ্যালু পেয়ে যাবো, এটা আমি বুঝতে পারলাম। এটা আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম। সেকেন্ডে আমি আরেকখানা তারপর এক্সপেরিমেন্ট করলাম। আমি প্রথমে কোন এক্সপেরিমেন্ট করলাম, আমি প্রথমে এক্সপেরিমেন্ট করলাম এটা আমি এক্সপেরিমেন্ট করে এবার দেখছি কি এক্সপেরিমেন্ট করলাম। আমি দেখলাম যে ভাই R1 ইকুয়ালস টু ভ্যালুটা কত আসছে, K ইন্টু N2O5 এটা স্কোয়ার, N2O5 এর ভ্যালু বসালাম, মানে আমি মেজার করে দেখলাম N2O5 এর কনসেন্ট্রেশন এত, কি এর ভ্যালু আমি অলরেডি জানি, থিওরিটিক্যালি আমার জানা আছে, বসিয়ে দেখলাম রেটের ভ্যালু ভাই এত আসছে। আচ্ছা খুব ভালো কথা আসছে। এইবারে আমি আরেকটা এক্সপেরিমেন্ট করলাম। কোন এক্সপেরিমেন্ট করলাম, আমি আরেকটা করলাম, আমি N2O5 এর কনসেন্ট্রেশন আগের ঠিক ডাবল করে দিলাম। আগের বারে সাপোজ আমি নিয়েছিলাম 10, এবারে করে দিলাম হচ্ছে আমি 20। তাহলে যদি আমি এটা ডাবল করে দিই, তাহলে আমার সেই সূত্রে এই জিনিসটা হয়ে যাবে 10 ইন্টু N2O5, এটা তো ভাই এর মধ্যেই ঢুকবে বেসিক্যালি 10টা, আর মাথায় থাকবে স্কোয়ার। 10 স্কোয়ার মানে বেরিয়ে চলে আসলো বাইরে, এটা হয়ে গেল 100। বুঝতেই পারছি আমি, সরি এটাকে 10 টাইমস আমি 2 টাইমস করেছি, তাহলে 2 টাইমস করলে এটা হবে 2 ইন্টু N2O5। N2O5 তো ভ্যালু আছে, আমি ভ্যালু আর বসাচ্ছি না। আগের বার যদি 10 নিই তাহলে এবার এটা যাবে 20, তুই যদি আগের বার 30 নিস তাহলে এটা যাবে 60। বুঝতেই পারছি 2 এর স্কোয়ার হয়ে চলে আসলো বাইরে, হয়ে গেল 4। তাহলে দেখ রেটটা আমার আগের বারের রেসপেক্টে কত টাইমস হয়ে যাচ্ছে বলতো, রেটটা আগের বারের রেসপেক্টে কত টাইমস হচ্ছে, 4 টাইমস। দেখতেই পাচ্ছি এটার ভ্যালু হচ্ছে R1, তাহলে হয়ে গেল 4 অফ R1। আচ্ছা তার মানে আমি কি করলাম, বেসিক্যালি আমি যেটা করেছি, আমি রিয়াকশনটা রেট দেখার জন্য আমি সেকেন্ড এক্সপেরিমেন্টে যেটা করলাম, কনসেন্ট্রেশনটাকে মানে রিঅ্যাকট্যান্টের যে কনসেন্ট্রেশনটা রয়েছে, রিঅ্যাকট্যান্টটা রয়েছে আমাদের N2O5, N2O5 এর কনসেন্ট্রেশন করে দিলাম ডাবল। যদি আমি ডাবল করে দিই তাহলে আমি দেখতে পেলাম কি, আচ্ছা ভাই নতুন যে রেটটা হচ্ছে সেটা আমাদের 4 টাইমস হয়ে যাচ্ছে। 4 টাইমস কি আমাদের ইকুয়েশনটার সাথে ম্যাচ করছে? হ্যাঁ ভাই ম্যাচ করলো, ইকুয়েশনটাকে ফলো করছে বলেই 4 টাইমস হয়ে গেল। তারপরে ধর আমি এই ইকুয়েশনটাকে একইভাবে 3 নাম্বার এক্সপেরিমেন্টে গেলাম। 3 নাম্বার এক্সপেরিমেন্টে আমি যেটা করলাম, এই রেটটা নতুন একটা রেট বার করে দেখবো। নতুন রেটটা কিভাবে বার করে দেবো, আমি N2O5 এর কনসেন্ট্রেশন সাপোজ নিলাম হচ্ছে আগের বারের রেসপেক্টে 3 টাইমস ধর আমি এখন নিলাম। 3 নাম্বার এক্সপেরিমেন্টে গিয়ে আমি যেটাকে নিলাম কি আগের রেসপেক্টে 3 টাইমস নিলাম। 3 টাইমস নিয়ে আমি কি দেখতে পাচ্ছি ভাই, আমি দেখতে পেলাম এটাই 9 টাইমসই হয়ে যাচ্ছে, ঠিক R1 এর রেসপেক্টে 9 টাইমসই হচ্ছে। যদি আমি দেখি যে হ্যাঁ ভাই এইভাবে যেভাবে আমি নিচ্ছিলাম এবং সেভাবেই চেঞ্জটা হচ্ছে, তখন আমি বলতে পারবো হ্যাঁ তার মানে আমার এই ইকুয়েশনটাকেই ফলো করে পুরো জিনিসটা এগোচ্ছে। কিন্তু যদি আমি এরকম দেখি, সাপোজ আমি এটাকে নিয়েছি 2 টাইমস চেঞ্জ করলাম, ঠিক আছে, আমার এক্সপেকটেশন তো ইকুয়েশনটাকে ফলো করছে, আমার এক্সপেকটেশন হচ্ছে ইকুয়েশনটাকে ফলো করছে। এক্সপেকটেশনটা আদৌ ফলো হচ্ছে কিনা বা এক্সপেকটেশন আদৌ রিয়েলিটি কিনা সেটা দেখার জন্য আমি এক্সপেরিমেন্ট গুলো করছি। এখন হতে পারে আমি এটাকে 2 টাইমস চেঞ্জ করলাম, কিন্তু আমি দেখছি কি রেট ভাই কোনো রকম চেঞ্জ হয়নি, বা রেট একটা উল্টো পাল্টা চেঞ্জ হয়েছে, R1 টু দি পাওয়ার 3/2 ধর আমার সাপোজ চেঞ্জ হলো, হতেই পারে এরকম। যদি এটা হয় তাহলে আমি কি বুঝবো, তাহলে আমি বুঝবো না ভাই তাহলে আমার এই ইকুয়েশনকে ফলো করেনি, এই ইকুয়েশনকে আমার ফলো করেনি। যদি এই ইকুয়েশনকে ফলো করতো তাহলে আমার 2 টাইমস চেঞ্জ করলে এটা আমার 4 টাইমস হয়ে গেছে। আচ্ছা ধর কোন একটা ইকুয়েশন এদিকে তাকিয়ে তুই বল, তাহলে এখন ধর আমি একটা ইকুয়েশনকে ধর আমি ভাবলাম যে ইকুয়েশনটা এরকম হবে, R1 ইকুয়ালস টু K ইন্টু N2O5 টু দি পাওয়ার 2, এটা ধর আমি ভাবছিলাম এরকম একটা ইকুয়েশনটা হবে। আমি N2O5 এর কনসেন্ট্রেশনকে সাপোজ 2 টাইমস করলাম চেঞ্জ, কিন্তু আমি দেখতে পাচ্ছি নতুন যে রেটটা আমি পাচ্ছি সেই নতুন রেটটা আগের বারের রেসপেক্টে কত হয়েছে, আমি দেখতে পাচ্ছি সাপোজ সেই নতুন রেটটা না আগের বারের রেসপেক্ট হচ্ছে 8 টাইমস। এটা ভাই কিভাবে হলো, নতুন রেটটা আগের বারের রেসপেক্ট হচ্ছে 8 টাইমস, সেটা আমি কিভাবে বুঝছি, সেটা আমি বুঝলাম এক্সপেরিমেন্ট করে। এক্সপেরিমেন্ট করে কিভাবে বুঝছি, আমরা কনসেন্ট্রেশনের সাথে রেট না আমরা বার করতে পারি। কিভাবে বার করতে পারি, গ্রাফ থেকে আমরা বার করতে পারবো এই জিনিসগুলো। তাহলে আমি কি বললাম ভাই, প্রথমবার আমি একটা কনসেন্ট্রেশন বসিয়েছিলাম, কনসেন্ট্রেশন বসানোর পর আমি দেখেছিলাম রেট আমাদের এরকম একটা আসছে কিছু, যেটা আমি ভাই থিওরিটিক্যালি করেছিলাম। তারপরে সেকেন্ড এক্সপেরিমেন্টে আমি কি করলাম, সেকেন্ড এক্সপেরিমেন্টে আমি N2O5 এর কনসেন্ট্রেশন সাপোজ 2 টাইমস চেঞ্জ করে দিয়েছি। 2 টাইমস কে চেঞ্জ করার পরে তুই দেখছিস আমার তো আসা উচিত ছিল ভাই এটা 2 এর স্কয়ার হয়ে 4 আসা উচিত ছিল, মানে 4R1 আসা উচিত ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি কি না ভাই 4R1 আমার আসেনি, এসছে কত, আমার এসছে 8R1, মানে আগের বারের রেসপেক্ট আমার রেটটা 8 টাইমস চেঞ্জ হয়ে গেছে। যে আমি দেখতে পেলাম 8 টাইমস চেঞ্জ হয়েছে, তখন আমি বুঝতে পারলাম একটা সমস্যা নিশ্চয়ই তাহলে আমার ইকুয়েশনটা যেটা আমি লিখেছিলাম সেই ইকুয়েশনের মধ্যে একটা সমস্যা রয়েছে। কোন সমস্যা, দেখ আমি এখানে একটা বেসিক আইডিয়া করতে পারলাম যে আমার সমস্যা হয়তো ভাই এই যে কোএফিসিয়েন্ট আমি 2 লিখছিলাম না, এই 2টা আমার 2 হয়তো অ্যাকচুয়ালি নেই, কারণ এই 2টা আমার অ্যাকচুয়ালি যদি 3 থাকে তাহলে আমার এটাকে আমার ম্যাচ করে যাচ্ছে।
কিভাবে হচ্ছে, যদি আমার ইকুয়েশন এটা 3 থাকে তাহলে তাকে আমার ম্যাচ করছে। কিভাবে হচ্ছে, 2 এর কিউব হয়ে যাবে 8, k ইনটু n2f5 এর কিউব, k ইনটু n2f5 এর কিউব মানে হচ্ছে আমার r1 এর ভ্যালু, তাহলে আমার 8 ইনটু r1 হয়ে গেল। এই কথাটা, এই সেম জিনিসটা আমি তোকে SN1 SN2 রিঅ্যাকশন পড়ার সময় বলেছিলাম। যখন আমরা হ্যালো অ্যালকেন হ্যালোডিনের মধ্যে SN1 SN2 রিঅ্যাকশন করেছিলাম তখন এক্স্যাক্টলি সেম জিনিসটা বলেছিলাম। সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে করে আমরা কিভাবে একটা ইকুয়েশনকে এস্টাবলিশ করছিলাম, এই সেম গল্পটা তোকে আমি বলেছিলাম SN1 SN2 পড়ার সময়, আরো ডিটেইলে বলেছিলাম, অনেক সময় নিয়ে বলেছিলাম। এখন আমরা অত সময় আর এখানে স্বাভাবিকভাবে ইনভেস্ট করবো না। ওখানে আমরা 20 মিনিট মানে ধরো একই কথাই বলেছিলাম যে আমরা সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে করে কিভাবে এরকম দেখছি কোএফিশিয়েন্ট আমাদের কত হতে পারে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে যদি দেখি যে আমাদের এটা সাপোজ এরকম হয়ে গেছে যে মাথায় 3 কোথা থেকে আসছে, এখন এই 3টা কি ভাই আমাদের এইখানে তো কোথাও দেখতেই পাচ্ছি না যেখানে কোথাও 3 আছে, কোএফিশিয়েন্ট আমাদের 3ই নেই। তাহলে এটা 3 কোথা থেকে আসছে, যখনই আমরা এরকম দেখলাম যে ভাই মাথার সাথে ম্যাচ করছে না, মানে পাওয়ারে যে জিনিসটা এসছে সেই জিনিসটা কোএফিশিয়েন্ট ম্যাচ করছে না, তখনই আমরা আইডিয়া পেলাম কি ওই ইকুয়েশনটা বা ওই রিঅ্যাকশনটা আমাদের মাল্টিপল স্টেপে হচ্ছে। মাল্টিপল স্টেপ বা সিঙ্গেল স্টেপ মানে আমাদের আইডিয়া রয়েছে, সেটা আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়ার সময় SN1 SN2 রিঅ্যাকশন পড়ার সময় তখন আমি বলেইছিলাম মাল্টিপল স্টেপে, তার মানে আমার হচ্ছে মাল্টিপল স্টেপে হচ্ছে। এখন মাল্টিপল স্টেপে হচ্ছে কিনা আমি কিভাবে বুঝলাম, এই সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে বুঝলাম। যদি আমাদের রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপে হতো তাহলে সিঙ্গেল স্টেপ হলে কি হতো ভাই, এটাই আমার ইকুয়েশন ভাই, দুখানা n2o5 একসাথে পার্টিসিপেট করে ফেলেছে। কিন্তু যদি আমার রিঅ্যাকশন আমি মাল্টিপল স্টেপে হয় তাহলে মাল্টিপল স্টেপে আমার হতেই পারে দুখানা n2o5 একসাথে পার্টিসিপেট করেনি, স্বাভাবিক, এটাই আমার স্বাভাবিক। কেন কি জন্য বললাম এই কথাটা, তার কারণ ধর আমার একটা রিঅ্যাকশন, ধর এটা আমার কাছে একটা হ্যালো অ্যালকেন রয়েছে, হ্যালো অ্যালকেনটা রয়েছে আমার কোনটা, টারশারি বিউটাইল ব্রোমাইড, এই একটা হ্যালো অ্যালকেন ধর আমার কাছে রয়েছে। এই হ্যালো অ্যালকেনটা মধ্যে ধর আমি দিলাম হচ্ছে OH মাইনাস, আমি ধর এর মধ্যে দিলাম OH মাইনাস, আরেকখানে হ্যালো অ্যালকেন ধর আমার কাছে রয়েছে CH3Br, এর মধ্যে ধর আমি দিলাম হচ্ছে OH মাইনাস। এই যে রিঅ্যাকশন আমরা লিখেছি আগের স্টেপে, প্রোডাক্ট আমাদের কি হবে বল, আগের স্টেপে প্রোডাক্ট কি হবে, কি হবে প্রোডাক্ট বল, এক্স্যাক্টলি Br এর জায়গায় লাগবে হচ্ছে OH প্লাস কি পাবো এর সাথে Br মাইনাস। সেকেন্ড রিঅ্যাকশনটাতে প্রোডাক্ট কি হবে, সেকেন্ড রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে CH3OH প্লাস কি পাবো এর সাথে Br মাইনাস। দুখানা রিঅ্যাকশনই আমাদের সেম সেম টাইপের রিঅ্যাকশন, এটা হ্যালো অ্যালকেনের সাথে রিঅ্যাকশন, ওটা হ্যালো অ্যালকেনের সাথে রিঅ্যাকশন। উপরের রিঅ্যাকশনটা নিচের রিঅ্যাকশন মধ্যে ডিফারেন্স কি, আমরা অলরেডি ডিফারেন্স আমরা কি জানি। দেখ এই যে রিঅ্যাকশন গুলো লিখেছি, এই রিঅ্যাকশনটা অন্তত উপর রিঅ্যাকশন লিখলাম, উপর রিঅ্যাকশন মানে কি ঠিক এটার মতন, উপর রিঅ্যাকশন মানে জাস্ট ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন ভাই। এই রিঅ্যাকশনের মধ্যে কোথাও মেকানিজম লেখা আছে, এই রিঅ্যাকশনের মধ্যে কোথাও মেকানিজম লেখা নেই। আমরা জানি ভাই অলরেডি অর্গানিক আমরা দেখে ফেলেছি যে রিঅ্যাকশন তো আমার এইভাবে প্রসিড করে না, রিঅ্যাকশন আমাদের মেকানিজমের থ্রুতে প্রসিড করে ভাই। ইলেকট্রন ওকে দেবে, ইলেকট্রন ভাই ওরকম হবে টানবে, এইভাবে আমাদের চলবে। সেই পুরো জিনিসগুলোকে তো আমরা ভাই একটা স্টেপে জাস্ট লিখে ফেলতাম। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, সাপোজ এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এস্টারিফিকেশন রিঅ্যাকশনকে আমরা শর্টে একটা লাইনে লিখতাম, অ্যালকোহল থেকে বেরিয়ে যাবে H, কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেরোবে হচ্ছে OH, প্রোডাক্ট হবে হচ্ছে এস্টার প্লাস H2, সেটা মানে একটা স্টেপে লেখা রিঅ্যাকশন। একটা স্টেপে লেখা রিঅ্যাকশনের মধ্যে কি মেকানিজম ইনক্লুডেড না ভাই, মেকানিজম অবশ্যই ইনক্লুডেড না। রিঅ্যাকশনটা আমার ওইভাবে হয়েছে নাকি, আদৌ এস্টার থেকে আমার ভাই এস্টারের ফর্মেশনের সময় অ্যালকোহল থেকে আমার বেরিয়ে গেল H, কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেরিয়ে গেল OH, এইভাবে কি আমার হয়েছে অ্যাকচুয়ালি, এইভাবে তো আমার হয়নি। আমার তো স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টেপ ওর মধ্যে ইনক্লুডেড রয়েছে, প্রথমে H প্লাস কে ইলেকট্রন দিচ্ছে অ্যালকোহল, এইভাবে আমার চলেছে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হয়েছে। তার মানে আমরা যখন এইভাবে ইকুয়েশনটা লিখি এটা থেকে আমরা মেকানিজম সম্পর্কে কোনো আইডিয়া পাই না। একটা রিঅ্যাকশন তো প্র্যাকটিক্যালি ওরকম ভাবেই হয়, ইলেকট্রন দেওয়া নেওয়ার থ্রুতেই হয়। তার মানে এগুলো আমাদের মেকানিজম ওয়ালা রিঅ্যাকশন নয়, মেকানিজম আমরা কখনো লিখি না, আমরা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের মধ্যে কখনো মেকানিজম লিখি না, মেকানিজম আমরা ডিটেইলে গিয়ে স্টাডি করি। মানে ভাই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি এইভাবে হয়েছে। এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এস্টারিফিকেশন রিঅ্যাকশন কি একখানা স্টেপে হয় নাকি, এস্টারিফিকেশন রিঅ্যাকশন তো কি মনে কটা স্টেপে হয় এস্টারিফিকেশন রিঅ্যাকশন, এস্টারের যে ফর্মেশন হয়েছিল এস্টারিফিকেশন কি একখানা স্টেপে হয়েছিল, কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালকোহলের রিঅ্যাকশনে যে এস্টার হয়েছিল এটা কি একটা স্টেপে হয়েছিল না মাল্টিপল স্টেপে হয়েছিল, মাল্টিপল স্টেপে। কিভাবে বুঝলাম, মেকানিজম পড়েছিলাম ভাই অনেকগুলো স্টেপে হচ্ছে, এই যাচ্ছে ওর মধ্যে H প্লাস কি ইলেকট্রন দিচ্ছে, তারপরে ভাই ওয়াটার বেরোচ্ছে, এরকম হয়েছিল মাল্টিপল স্টেপে। তার মানে এগুলো তো সব আমরা যখন লিখি, যখন আমরা অ্যারো দিয়ে লিখি, এগুলো তো সব আমাদের একটা জাস্ট এভাবে শর্টে রিপ্রেজেন্ট করলাম। তো ভাই রিঅ্যাকশনটা মাল্টিপল স্টেপে হচ্ছে না সিঙ্গেল স্টেপে হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো, তার জন্য আমাদের ভাই স্টাডি করতে হবে। কোন জিনিসটা স্টাডি করতে হবে, এই যে জিনিসটা এইমাত্র তোকে বলছিলাম ভাই, আমরা ইকুয়েশনটা যেই দেখলাম, ইকুয়েশন থেকে আমরা ভাই এরকম একটা থিওরিটিক্যাল ইকুয়েশন লিখলাম, থিওরিটিক্যালটাকে আমরা ভাই এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করার সময় দেখছি যে আমরা রেড বার করে করে দেখবো, সিরিজ হবে আমরা এরকম রেড বার করলাম। যদি আমরা দেখি হ্যাঁ ভাই ম্যাচ করে যাচ্ছে ইকুয়েশনটার সাথে, যেটা কিনা আমাদের ভাই পাওয়ার, যেটা আমাদের এক্সপ্রেশন ছিল, এক্সপ্রেশন কোন পাওয়ার ছিল, যেটা আমাদের কোএফিশিয়েন্ট ছিল, যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো কি হ্যাঁ ভাই সিঙ্গেল স্টেপেই আমাদের হচ্ছে। কেন সিঙ্গেল স্টেপে হচ্ছে, তার কারণ আমি তোকে এর আগে বলেছিলাম যে একটা মাল্টিপল স্টেপ রিঅ্যাকশন
ওভারঅল রেট সবকটা স্টেপের উপর ডিপেন্ড করে না। একটা মাল্টিপল স্টেপ রিয়াকশনের রেট কোন একটা পার্টিকুলার স্টেপের উপরে ডিপেন্ড করে। আমি তো এই ধরনের তোকে এক্সাম্পল এর আগে দিয়েছি, ঠিক আছে? একটা মাল্টিপল স্টেপ রিয়াকশনের রেট আমার একটা পার্টিকুলার স্টেপের উপর ডিপেন্ড করে। কোন পার্টিকুলার স্টেপটা বলতো? যে স্টেপটা আমার সবচেয়ে কি হতো স্লো, যে স্টেপটা আমার সবচেয়ে স্লো ভাই ওই স্টেপটার উপর আমার ওভারঅল রিয়াকশন রেটটা ডিপেন্ড করে। তোকে আমি এক্সাম্পল দিয়েছিলাম ভাই শীতের সকালে ঘুম থেকে উঠে তুই পড়তে যাচ্ছিস, তোর মনে আছে সেই জিনিসগুলো? তাহলে এখন আমরা ভাই ওই একই জিনিসে আসবো না। তাহলে মাল্টিপল স্টেপের মধ্যে একখানা মাত্র কি স্টেপ রয়েছে, ওই স্টেপটা যত ফাস্ট হবে তত আমার ওভারঅল রেটটা আমাদের ফাস্ট হতে থাকবে। ওই স্টেপটা যত স্লো তত আমাদের ওভারঅল রেটটা হবে স্লো। তাহলে ওই একখানা কি স্টেপের উপরই আমাদের ওভারঅল রিয়াকশনটা রেটটা ডিপেন্ড করে। ওই স্টেপটা যত ফাস্ট ওভারঅল রিয়াকশনটা তত ফাস্ট, ওই স্টেপটা যত স্লো তত আমাদের ওভারঅল রিয়াকশনের রেটটা আমাদের স্লো হবে। ওই স্টেপটাকে কি বলতো বলতো? ওই স্টেপটাকে কি বলতো? রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, খাতার মধ্যে লেখা আছে, কোথায় লেখা আছে? রেট ডিটারমাইনিং স্টেপ ওই হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের মধ্যে লেখা আছে। ওই স্লোয়েস্ট স্টেপটা লেখা ছিল হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ। অর্গানিকের খাতা নিয়ে আসছিস, বার কর। অর্গানিকের খাতা মধ্যে দেখ ওই লাইনটা লেখা আছে, বার কর। হ্যালো অ্যালকেন আমি তোকে বলেছিলাম আমরা হ্যালো অ্যালকেন পড়ার সময় অনেক চ্যাপ্টারের কনসেপ্ট ওর মধ্যে পড়ে রেখেছি। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন বার করে SN2 রিঅ্যাকশন বার কর। SN1 আর SN2 এর মধ্যে দেখ লেখা আছে কোন স্টেপটা, দেখ রেট ডিটারমিনিং স্টেপ লেখা আছে, দেখ RDS লেখা আছে না? RDS লেখাই আছে। অর্গানিকের খাতা সবাই নিজের দায়িত্বে আনবি, আমি রোজ রোজ মনে করাবো না, সিম্পল ব্যাপার। তুই ভাই নিজে যথেষ্ট বড় হয়েছিস, তুই নিজের দায়িত্বে নিজের খাতা নিয়ে আসবি। আর যদি মনে হয় যে না নিয়ে এসেও তোর হয়ে যাবে তাহলে তো খুবই ভালো ব্যাপার, অসুবিধার কিছুই নেই। আমার কিসের আপত্তি ভাই? আমার তো আপত্তি থাকার প্রশ্নই আসছে না। কারণ আমি এবার থেকে তোকে ক্লাসের মধ্যে ওই জায়গাটা খুলে ওই জায়গাটায় নোট করাবো, এরকম ওই জায়গাটা খুলে ওটার সাথে রিলেট করাবো, এই জিনিসগুলো আমি করাবো। আর তুই যদি খাতা না নিয়ে আসিস তাহলে তুই রিলেট করতে পারবি না, মিস করে গেলি ব্যাপারটা। আর মিস করে গেলে তোর এফেক্টটা পড়বে হচ্ছে বোর্ড এক্সামে গিয়ে। বোর্ড এক্সামে গিয়ে কিন্তু এফেক্ট পড়বে। তুই যতই মনে কর যে আমি ঠিক বই পড়ে বার করে নেবো, তুই বইয়ের মধ্যে কোন জিনিসটা কোন জিনিসটা পড়বি এটা হচ্ছে ভাই এখন বাস্তব কথা। তুই এনসিইআরটি পড়ে দেখবি, এনসিইআরটি রিডিং দিয়ে কিছু বুঝতেই পারবি না ম্যাক্সিমাম জায়গায়, এমন ভাবে লেখা আছে এনসিইআরটির মধ্যে। সেকেন্ডটা বলে যদি বলবি আমি বই পড়বো, আমি ইউটিউবে ভিডিও দেখবো, ভালো ভালো চ্যানেলের ভিডিও দেখবো, অবশ্যই দেখবি, অসুবিধার কিচ্ছু নেই। ভালো ভালো চ্যানেলের ভিডিও দেখবি, ওর মধ্যে যেই টপিক পড়িয়ে দিয়েছে, যেই টপিক পড়িয়ে দিয়েছে। এবার তুই বোর্ড এক্সাম দিয়েছিস যেই টপিক পড়ে, লাভ হবে না কোনো। কারণ তুই পড়ে গেলি 100খানা রিয়াকশন, 100খানা রিয়াকশন তোমার নেই সিলেবাসের মধ্যে, আছে মাত্র 10খানা, কোনো লাভ হবে না, তো করোনার টাইম নষ্ট হয়েছে। তাহলে যখন যে টাইমটা আসবে তখন তুই সেই মতন পড়বি। এই জন্য তোর আমি খাতা আনতে বলেছিলাম, খাতা তুই নিয়ে এসছিস, সেখানে তুই দেখছিস কি লেখা আছে, SN2 রিয়াকশন ওখানে লেখা আছে না RDS, SN1 রিয়াকশনে লেখা আছে দেখ RDS টা লেখা আছে, RDS এর ফুল ফর্মও লেখা আছে না, রেট ডিটারমাইনিং স্টেপ। তোর ওখানে লেখাই আছে রেট ডিটারমাইনিং স্টেপ, মানে ওভারঅল রিয়াকশনটা রেটটা ভাই ওর উপর আমাদের ডিপেন্ড করছে। খুব ভালো কথা। তাহলে এখন তুই আমাকে এদিকে তাকিয়ে বল, আর অর্গানিকের খাতাটা তো খোলা থাক, তবে বলে এই দুখানা রিয়াকশনের মধ্যে এই প্রথম রিয়াকশনটা তোকে মেকানিজম পরীক্ষাতে লিখতে দেবে। এই প্রথম রিয়াকশনটার মেকানিজম কি হবে? SN1 না SN2? কিভাবে লিখবো SN1 SN2? প্রথম রিয়াকশনটার মেকানিজম কি হবে? SN1 না SN2? SN1 কিভাবে বুঝলাম? SN1 কি দেখে বুঝলাম বলতো? SN1 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন এক্স্যাক্টলি ভাই, আমি জানি SN1 এর মধ্যে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি হয়, তার মানে এটা আমার 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে। তাহলে আমার এটা কি করতে হবে ভাই? সবার ফার্স্টে কার্বোকাটানটা বানাতে হবে। কার্বোকাটান বানিয়ে সেইভাবে আমি করবো। আর সেকেন্ড রিঅ্যাকশনটা আমার কি হবে? SN1 না SN2? SN2 হবে। কেন? কারণ আমার ভাই এটা মিথাইল, ভাই মিথাইলের মধ্যে সবার ফার্স্ট হয় SN2। তাহলে এখানে আমার সিঙ্গেল স্টেপে অ্যাটাকটা হবে। আমি ভাই এই কার্বনটাকে খুলে আঁকবো, 3খানা হাইড্রোজেন 1খানা বিয়ার, উইচ মানে সেই কার্বন অ্যাটাক করবে, তোকে পাঠানোই ছিল রিঅ্যাকশনের মেকানিজম। তাহলে 3 ডিগ্রি আসলে একরকম হবে, 1 ডিগ্রি আসলে একরকম হবে, 2 ডিগ্রি দিয়ে মেকানিজম তোকে জিজ্ঞেসই করবে না। 2 ডিগ্রি দিয়ে তোকে মেকানিজম জিজ্ঞেসই করবে না। যদি জিজ্ঞেস করে তো বলে দেবে ভাই এটা SN2 হবে না SN1 হবে। 2 ডিগ্রি দিয়ে তোকে ভাই SN1 SN2 প্রেডিক্ট করিয়ে কখনো বোর্ড এক্সামে জিজ্ঞেস করবে না। কারণ 2 ডিগ্রি আমাদের SN1 হোক বা SN2 হোক, দুখানারই মাঝামাঝি জায়গায় বসে আছে। এখন SN2 তে ভাই নাকি SN1 এ কোনটা আমাদের 2 ডিগ্রি পার্টিসিপেট করছে, সেই জিনিসপত্র, সেই ডিসাইডিং ফ্যাক্টর আমাদের বোর্ড এক্সামের পার্ট নয়। তার মানে দেখ এই যে রিঅ্যাকশন আমরা লিখেছিলাম এটা উপর উপর লিখেছিলাম, আমরা যদি ভিতরে যাই তাহলে আমরা ভিতরে গিয়ে কি দেখতে পাবো? দেখ এই রিঅ্যাকশনটা যেটা SN1 তোর খাতার মধ্যে করা আছে, ফার্স্ট স্টেপে কার্বোকাটায়ন ফর্ম হয়েছিল, কার্বোকাটায়ন ফর্ম হয়েছিল। তো কার্বোকাটায়নের ফর্মেশনের জন্য ওই স্টেপটাই আমাদের স্লো স্টেপ ছিল। দেখ লেখা আছে ফার্স্ট স্টেপের উপর দেখ আমাদের RDS লেখা আছে, স্বাভাবিক হয়। RDS কেন দেখ আমরা বলতে পেরেছিলাম কেন RDS? কারণ আমাদের কার্বোকাটায়নের ফর্মেশনের আগে কার্বনটা ছিল অক্টেট ফুলফিল, আর দেখ কার্বোকাটায়নটা ফর্ম হয়ে যাওয়ার পরে কার্বনটার ভ্যালেন্সে মাত্র 6খানা ইলেকট্রন রয়েছে। তাহলে যে কার্বনটা ছিল ভাই অক্টেট ফুলফিল, ওই কার্বন তো ভাই ভ্যালেন্স হলে 6খানা ইলেকট্রন আনতে খুব একটা ভালোভাবে চাইবে না, মানে কার্বোকাটায়নের ফর্মেশনটা আমাদের স্লোয়েস্ট। ওই জন্য SN1 এর ফার্স্ট স্টেপটার উপর আমাদের লেখা ছিল হচ্ছে RDS। SN2 তো ভাই একখানা স্টেপেই হয়, তাহলে একখানা স্টেপে যে রিঅ্যাকশন হয় ও তো ভাই ওই স্টেপেই সব ডিসাইডিং ফ্যাক্টর। একটা স্টেপে যে রিঅ্যাকশন হয় ওটা তো ওর উপরে ডিপেন্ড করবে। যে রিঅ্যাকশন একখানা স্টেপেই হয় ওটাই ভাই ওর RDS। তাহলে দেখ সেই সূত্রে তুই আবার দেখবি SN2 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশনের একইভাবেই
দেখ লেখা আছে হচ্ছে ওই স্টেপটাই হচ্ছে ভাই স্বাভাবিকভাবে রেট ডিটারমিনিং স্টেপ। তো আমি যদি এবার SN2 রিঅ্যাকশনের দেখ রেট ইকুয়েশনটা দেখি, দেখবি তারপর লেখা আছে ফিচার্সের মধ্যে লেখা আছে রেট ইকুয়েশনটা। আর SN2 দেখ লেখা আছে তার মধ্যে আমাদের যারা যারা ইনভলভ ছিল সবাই ইনভলভ রয়েছে। কে কে ইনভলভ রয়েছে? নিউক্লিওফাইলও ইনভলভ, অ্যাজ ওয়েল এজ আমাদের RX ইনভলভ রয়েছে। তার মানে যে রিঅ্যাকশন সিঙ্গেল স্টেপে হয় সেই সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনে তো ভাই যাদের যাদের ইনভলভ থাকার কথা সবাই আছে। তার মানে এদিকে তাকিয়ে তুই দেখ, যদি আমার এই রিঅ্যাকশনটা সিঙ্গেল স্টেপে হতো তার মানে কি আমার দুখানা N2O5 ইনভলভ হতো, দুখানা N2O5 ইনভলভ হতো। তাহলে দুখানা N2O5 এর উপরই আমার ভাই ডিপেন্ড করতো ওভারঅল রিঅ্যাকশনটার রেট। তাহলে তখন আমার ইকুয়েশনটা ভাই এটা হতো, তখন আমার তো আর অন্য কোনো ইকুয়েশন হওয়ার চান্স নেই, কারণ যে রিঅ্যাকশন আমার একটা স্টেপে হয়ে যায় তার মানে সেই রিঅ্যাকশনে ভাই যারা যারা আছে সবাই ইনভলভ, তখন আমার ইকুয়েশন এটাই হতো। আর যদি ভাই আমার মাল্টিপল স্টেপে হয়, যেমন SN1 রিঅ্যাকশনটা তুই খাতার মধ্যে আবার দেখছিস, SN1 রিঅ্যাকশন দুখানা স্টেপ, SN1 রিঅ্যাকশনটা রেট ইকুয়েশন কোনটা? ফার্স্ট স্টেপটার করেসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে আমাদের রেট ইকুয়েশন। দেখ SN1 এর আমাদের করেসপন্ডিং রেট ইকুয়েশন লেখা আছে রেট ইকুয়ালস টু K ইনটু জাস্ট শুধুমাত্র RX, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ডই করছে না। তার মানে আমরা যদি বলি দেখ SN1 রিঅ্যাকশন তো ভাই মাল্টিপল স্টেপের রিঅ্যাকশন হচ্ছে, তার মানে ওখানে রেট ইকুয়েশনের মধ্যে সবাই ইনভলভ নেই, যারা যারা রিঅ্যাকশন পার্টিসিপেট করেছে সবাই ইনভলভ নেই, যারা যারা RDS আছে তারা ভাই ইনভলভ। এদিকে তাকাই, এবারে দেখ স্বাভাবিকভাবেই যদি আমি সেকেন্ড রিঅ্যাকশনটা এই প্রথম রিঅ্যাকশনটা এটা যদি আমি রেট ইকুয়েশন লিখি, আমি তো উপর দেখতে পাচ্ছি ভাই এর মধ্যে দুজনেই আছে, তবে কি ভাই দুজনের উপরে কি রেট ডিপেন্ড করবে? না ভাই, দুজনের উপর তো রেট ডিপেন্ড করেনি SN1 এ, কার উপর ডিপেন্ড করেছে? একমাত্র হ্যালো অ্যালকেনটার উপরে। তাহলে OH মাইনাসের কোনো রোলই নেই রেট ইকুয়েশনটার মধ্যে। তাহলে স্বাভাবিকভাবেই যদি আমার এই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা আমরা যেটা লিখেছিলাম, এটা যদি আমার মাল্টিপল স্টেপে হতো, মাল্টিপল স্টেপের মধ্যে হতেই পারে N2O5 দুখানা আমার লাগছেই না। তাহলে N2O5 যদি দুখানা না লাগে তাহলে আমার এই ইকুয়েশনটার মধ্যেও N2O5 এর মাথায় কিন্তু আমাদের 2 আসবেই না, N2O5 এর মাথায় অন্য কিছু একটা আসবে। এবারে N2O5 এর মাথায় কত আসবে সেটা আমরা কিভাবে বার করলাম, সেটা আমরা একটা সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে করে বার করেছি। বুঝতে পারছিস কোন ধরনের এক্সপেরিমেন্ট? এই যে আলাদা আলাদা কনসেন্ট্রেশন আমরা আলাদা আলাদা ভাই বেসিক্যালি রেট বার করে করে দেখলাম যে মাথায় কোএফিসিয়েন্টটা কত আসবে। বুঝা গেছে? তার মানে এই যে সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে করে আমরা যে ইকুয়েশনটা বার করি সেই ইকুয়েশনটাকেই বলে কি বেসিক্যালি রেট ইকুয়েশন। রেট ইকুয়েশন, রেট ইকুয়েশন কার জন্য বেরোয়? ওই রেট ডিটারমিনিং স্টেপটার জন্য বেরোয়। এই ইকুয়েশনটা যেটা আমরা করেছিলাম, করে দেখ আমরা এটার ভাই ইকুয়েশন, রেট ইকুয়েশন প্রথমে এটা লিখেছিলাম ক্লাস 11 এর কনসেপ্ট দিয়ে, যেটা ছিল থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। প্র্যাকটিক্যালি গিয়ে দেখলাম কি ভাই প্র্যাকটিক্যালি এভাবে হচ্ছে না, প্র্যাকটিক্যালি আমাদের সিরিজ অফ এক্সপেরিমেন্ট করতে হলো। সিরিজ অফ এক্সপেরিমেন্ট করে করে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে এটার রেট ইকুয়েশনটা কি হয়, এটা রেট ইকুয়েশন হচ্ছে এটা